দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক অনুষ্ঠান মুক্ত মঞ্চে আয়োজনে আপনাদের সাথে আছে আমি হাসান ইমাম রুবেল। আজ আমাদের আজকের বিষয় নাগরিক নিরাপত্তা। এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মর্তুজা, এছাড়া সিনিয়র সাংবাদিক মঞ্জুল আহসান বুলবুল, তিনি যুক্ত হবেন আমাদের সঙ্গে। আমরা এই বিষয় নিয়ে কথা শুরু করব। আপনারা জানেন যে গতকাল নারায়ণগঞ্জের একটি মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়েছিল। এখন পর্যন্ত দগ্ধ হওয়া মানুষগুলোর মধ্যে ২০ জন মারা গেছেন। তার মধ্যে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন রয়েছেন, একটি শিশুও রয়েছেন। শুরুতে এই ঘটনাটিকে মসজিদের এসি বিস্ফোরণের মাধ্যমে এই আগুন লেগেছে বলে বলা হচ্ছিল, কিন্তু সময় যত গড়িয়েছে ততই সত্য বেরিয়ে এসেছে। মসজিদের ভেতরে জমা থাকা গ্যাস এবং সেই গ্যাসে পরে বৈদ্যুতিক স্পার্ক করবার কারণে এরকম বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ফায়ার সার্ভিস থেকে শুরু করে অন্যান্য যারা প্রত্যক্ষদর্শী সেখানে ছিলেন তারা সেটাই বলেছেন। এবং আমরা জানতে পেরেছি যে সেখানে মসজিদের সামনে গ্যাস লিকের যে ব্যাপার ছিল সেই বিষয়ে তিতাস কর্তৃপক্ষকে অনেক আগেই মসজিদ কর্তৃপক্ষ অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু তারা এই বিষয়ে তেমন একটা গা করেননি এবং যার ফলশ্রুতিতে এরকম একটি বিস্ফোরণ দেখলাম। আরেকটি বিষয়ে আমরা বলতে চাই যে দিনাজপুরের ঘোড়াঘাটে যে ইউনো, তার উপরে যে হামলা, বাসায় মধ্যরাতে তার দুর্বৃত্তরা ঢুকে তার নির্মমভাবে পিটিয়ে তার মাথায় আঘাত করে আহত করেছে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি, অপারেশন হয়েছে, কিছুটা সুস্থ হয়েছেন। আসামি ধরা পড়েছে সন্দেহভাজন। তারা বলছেন যে চুরির ঘটনা ঘটাতে গিয়েই এই মর্মান্তিক ঘটনার উৎপত্তি, যদিও ইউনোর সহকর্মী থেকে শুরু করে সারা বাংলাদেশে যারা প্রশাসনের নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে এটি পরিকল্পিত হত্যার উদ্দেশ্যেই এই ঘটনাটি ঘটানো হয়েছে, এটিকে চুরির গল্প আসলে সাজানো হচ্ছে। এই নিয়ে আমাদের কাছে দুটি রিপোর্ট আছে, আমরা রিপোর্ট দুটি দেখে এসে মূল আলোচনায় ফিরতে চাই। ভয়াবহ দুর্ঘটনার শুরুতে যখন গুঞ্জন ছিল এসির বিস্ফোরণে এমন আগুন, তখন মসজিদের ফ্লোরে পানির এই বুদবুদ বলছিল অন্য কথা। মসজিদের ভেতরে কিছুটা ক্ষতিগ্রস্ত ও বাইরে প্রায় অক্ষত এসির ছবি বলে দিচ্ছে বিস্ফোরণের কারণ গ্যাস। স্থানীয়দের অভিযোগ, লিকেজ নিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে অনেকবার জানিয়েও মেলেনি প্রতিকার, বরং সমাধানে দাবি করা হয়েছে অর্থ। কয়েকবারে আপনার এই গ্যাস কোম্পানির এই বলা হয়েছে এবং এটার নোটিশ দেওয়া হয়েছে, তো ওনারা এটা কোনো পদক্ষেপ নেয় নাই। অনেকদিন ধরে গ্যাস বাড়িতেছে, তো পানি হইলে আবার গ্যাসটা দেখা যায়, কিন্তু আমরা পাড়া দিলে আবার বোঝা যায়। মসজিদের থেকে কমপ্লেন করা হয়েছিল, তারপর ওই তিতাসের থেকে টাকাও চাওয়া হয়েছে যে টাকা টুকা দিলে আমরা এই লাইন ঠিক করে দেবো। তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক বলছেন তদন্তে কমিটি গঠিত হয়েছে, প্রতিবেদন পেলেই জানা যাবে মূল কারণ। আর ঘুষ চাওয়া নিয়ে কোনো অভিযোগ না পাবার দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার। যারা ইনচার্জ রয়েছে তারাও জানে না যে তারা এই ধরনের অভিযোগ দিয়েছে। আমরা অভিযোগ দিয়েছে অথচ আমরা এটা করিনি, এরকম বোধহয় আমাদের এরকম কোনো উদাহরণ বা এরকম ইয়ে নাই। এইরকম কোনো অভিযোগ আমাদের কাছে, উপজেলা প্রশাসনের কাছে আমাদের কাছে আসেনি। কন্ট্রোল কমিটি যেহেতু করা হয়েছে, সংশ্লিষ্ট থাকলে তো প্রতিবেদনের পরেই সেটি বোঝা যাবে। ফায়ার সার্ভিসের মহাপরিচালকের ধারণা, গ্যাস থেকে এমন দুর্ঘটনা। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এটা গ্যাস থেকে আগুনটার সূত্রপাত হয়েছে এবং এই গ্যাসের হয়তো একুমুলেশন হয়েছে। গতকালকেও আমরা এখানে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেছি। আগুন লাগার পরে শেষে যখন আমরা এখানে গ্যাসের উপস্থিতি টের পেয়েছি, আমরা আমাদের গ্যাস মিটার দিয়ে আমরা চেক করেছি। শুধু পশ্চিম তল্লায় নয়, স্থানীয়রা বলছেন নারায়ণগঞ্জের অনেক জায়গাতেই গ্যাস পাইপলাইন লিকেজের সমস্যা রয়েছে। বা এলাকার মধ্যে গ্যাস লিক হয়ে এলাকার মধ্যেও ঘটতে পারে, আমরা তো সবাই আতঙ্কেছি। কোন ঘটনা কোন জায়গায় হয়ে জায়গা, প্রতিটা জায়গায় জায়গায় গ্যাসের লাইন লিক। ফায়ার সার্ভিসের সাবেক একজন মহাপরিচালকের মতে এমন দুর্ঘটনায় দায় এড়াতে পারে না তিতাস কর্তৃপক্ষ। তিতাস গ্যাস এই লাইনগুলো অরক্ষিত অবস্থা আছে এবং অনেক জায়গায় অবৈধ লাইন দেওয়া হয়েছে এবং এগুলো কিন্তু ইন্সপেকশন কোনো মেকানিজম নাই। যারা বাসিন্দারা তারা কিন্তু কমপ্লেন করেছিল আসলে, এবং সাথে সাথে কিন্তু
যারা যদি তিতাস গ্যাসের ব্যবস্থা নিত তাহলে কিন্তু দুর্ঘটনা হতো না। হামলার পর অবস্থার অবনতি হলে ঘোড়াঘাটের ইয়োনো ওয়াহিদাকে এয়ার অ্যাম্বুলেন্সে আনা হয় ঢাকায়, ভর্তি করা হয় নিউরোসায়েন্স হাসপাতালে। সফল অস্ত্রোপচার শেষে তাকে রাখা হয় 72 ঘন্টার পর্যবেক্ষণে। শনিবার মেডিকেল বোর্ডের প্রধান ও চিকিৎসকরা জানান ভালোর দিকে ওয়াহিদার শারীরিক অবস্থা। যেহেতু ব্রেইনের ভিতরে হাড্ডিটা ঢুকে গেছিল, সেটা ওখানে ব্রেইনের উপরে কিছুটা ড্যামেজ করেছেন, আঘাত করেছেন, সেই জন্য ওইটার এখনও উন্নতি হয় নাই। তবে কতদিন লাগবে বা কতটুকু পর্যন্ত উন্নতি হবে এটা এই মুহূর্তে বলা কঠিন। অসুস্থ ইয়োনোকে দেখতে হাসপাতালে আসেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। জানান সোমবার তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে। আমার সাথে কথা বলেছেন উনি ওনার নাম বলেছেন। আমি জিজ্ঞেস করেছি যে আপনি কোথায় আছেন, উনি বলছেন নিউরোসায়েন্সে আছি। তো এটা তো তার সজ্ঞানতারই পরিচয় বহন করে। মাননীয় প্রধানমন্ত্রী সকালবেলাও আমার সাথে এটা নিয়ে কথা বলছেন এবং বলছেন যা কিছু করার সব কিছু করার জন্য যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ যেভাবে হোক এটার একদম ফ্রি এবং ফেয়ার ট্রায়াল খুব কুইকলি করতে হবে। এদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের দাবি চুরি নয়, হত্যার জন্যই ওয়াহিদের উপর হামলা চালানো হয়। এটা কোনো চুরির ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের একটি অংশ। হত্যাকাণ্ডের অভিপ্রায় নিয়ে এই ইউনুকে আক্রমণ করা হয়েছে। হামলার ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবিও জানান তারা। দুর্বৃত্তদের আইনের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। রিপোর্ট দুটি দেখলাম, আমরা চলে যেতে চাই গোলাম মুর্তজার কাছে। গোলাম মুর্তজা, আপনি রিপোর্ট দুটি শুনেছেন। আমরা প্রথমে নারায়ণগঞ্জের রিপোর্টটি দেখিয়েছি। নারায়ণগঞ্জে যে ঘটনাটি ঘটে গেল, একটি মসজিদে বিস্ফোরণ এবং 37 জন অগ্নিদগ্ধ হয়ে এখন পর্যন্ত 20 জন মারা গেছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং একটি শিশুও ছিল নামাজে। এই বিষয়টি নিছকই দুর্ঘটনা নাকি সামগ্রিক অব্যবস্থাপনার একটি ফসল? ধন্যবাদ আপনাকে। আমরা দুর্ঘটনা ঘটার পর থেকে যে সমস্ত সংবাদ জানছি এবং আপনাদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে যে সংবাদ জানলাম, এখানে 2-3টি ঘটনা। একটি ঘটনা যে মসজিদ কমিটির একটা দুর্বলতা আছে, মসজিদ কমিটির পক্ষ থেকে যে পরিমাণ সতর্কতা প্রত্যাশিত ছিল এই জায়গাটিতে সেটি করা হয়নি, এরকম কথা কেউ কেউ বলেছেন। এর বাইরে সবচেয়ে গুরুতর যে অভিযোগটি এসেছে যে স্থানীয়রা, মসজিদের সঙ্গে যারা সংশ্লিষ্ট, তারা সবাই বলছেন এই জায়গা দিয়ে যে গ্যাস লিক হচ্ছিল সেটি দৃশ্যমান ছিল। এমন নয় যে গ্যাস কোন জায়গা দিয়ে বের হচ্ছিল সেটি জানা যায়নি। যেহেতু গ্যাস লিকের বিষয়টি দৃশ্যমান ছিল, মৌখিকভাবে বা লিখিতভাবে কোনো না কোনো প্রক্রিয়াতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মানে সেখানে জমে থাকা পানিতে যে বুদবুদ উঠছে সেটি কিন্তু আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছে, আমরা দেখিয়েছি। হ্যাঁ, আমি সেটার কথাই বলছি, যেটা দৃশ্যমান ছিল যে গ্যাসটা এখান দিয়ে লিক হচ্ছে। মসজিদ কমিটির পক্ষ থেকে যখন তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বলা হলো তখন এটি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়ার কথা। এখন তিতাসের কর্তৃপক্ষ যেভাবে বলছেন যে তাদের কাছে অভিযোগ গেলে তারা কোনো ব্যবস্থা নেয় না, এরকম কোনো রেকর্ড নেই। বাস্তবে এরকম রেকর্ডের সংখ্যা শত শত নয়, হাজার হাজার আছে। তারা এখন সবকিছু অস্বীকার করছেন। কিন্তু এই যে কথাটি আমি বলছিলাম যে লিক থাকার পরেও যে ব্যবস্থা নেওয়া হলো না, উল্টো অর্থ দাবি করা হলো। এখন তারা অস্বীকার করতেই পারেন যে আমরা অর্থ দাবি করিনি, কারণ অর্থ দাবি তো আর লিখে করেননি, তার তো কোনো প্রমাণ নেই। কিন্তু তিতাসের কর্মকাণ্ড যদি আমরা লক্ষ্য করি, তিতাস গ্যাস কর্তৃপক্ষের কর্মকাণ্ড যদি লক্ষ্য করি, তাহলে দেখব যে সময়টিতে গ্যাস সংযোগ দেয়া নিষিদ্ধ ছিল সেই সময়েও তারা হাজার হাজার গ্যাস সংযোগ দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। ব্যবস্থা নিয়ে সেগুলোকে আবার বৈধ করেছে, সেখান থেকে অর্থ নিয়েছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। এখন প্রশ্ন আসছে যে এই বিষয়গুলো তো আমরা সবাই জানি। 20 জন মানুষ মারা গেলেন, আরো পুড়ে যারা দগ্ধ হলেন তাদের মধ্যে কতজনের অবস্থা, বেশ কিছু সংখ্যক এর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার মানে হচ্ছে এখানে মানুষের মারা যাওয়ার সংখ্যা আরো বাড়তে পারে।
আমাদের এখানে যেটা হয়েছে, এই ধরনের কাজের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের একটা সাহসের জায়গা হয়েছে। সেই সাহসটি হচ্ছে, আমাদের মানুষ মানে মানুষের জীবন মানে জীবন নয়, মানুষের প্রাণ নয়। আমাদের এখানে একজন মানুষ মানে একটি সংখ্যা, শুধু 20 জন মানুষ মারা যাওয়া মানে 20টি সংখ্যা। 20 জন মানুষ নয়, 20 জন মানুষের জীবন নয়, 20 জন মানুষের 20টি পরিবার নয়। এক একটি পরিবারের সঙ্গে 5 জন 7 জন 10 জনের যে সম্পৃক্ততা, সেটা আমরা আমাদের বিবেচনা দিয়ে, আমাদের বিবেক দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে সেটা আমরা দেখি না। না দেখার কারণে আমরা গণমাধ্যম, যেটা হচ্ছে গণমাধ্যম আমরা যে দায়িত্ব পালন করছি এবং সরকারের নীতি নির্ধারকরা যে দায়িত্ব পালন করছেন, একটি ঘটনা যখন ঘটছে তখন আমরা সেই ঘটনাটির পেছনে ছুটছি, বড় করে প্রতিবেদন প্রকাশ করছি, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। সেই 5 দিন 7 দিন সাধারণ জনমানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া থাকছে। সেই প্রতিক্রিয়াকে চাপা দেওয়ার জন্য, আমি আবারও বলছি, সেই প্রতিক্রিয়াকে চাপা দেওয়ার জন্য এবং সাধারণ মানুষকে আশ্বস্ত করার জন্য যে আমরা কিছু একটা করছি, এই আশ্বস্ত করার জন্য যে জিনিসটি করা হয় তার নাম হচ্ছে তদন্ত কমিটি। সেই ক্ষেত্রে এখানেও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি কবে প্রতিবেদন দিবে, কি প্রতিবেদন দিবে, সেই প্রতিবেদন প্রকাশিত হবে কিনা, তদন্তটি সঠিক হবে কিনা, তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ, সেই গুরুতর অভিযোগ সঠিকভাবে তদন্ত হবে কিনা, যেহেতু এই পুরো তদন্তের সঙ্গে স্থানীয় প্রশাসনের একটা সম্পৃক্ততা আছে, সেই প্রশাসনের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকে, এই ক্ষেত্রে আছে কিনা আমি জানি না। যদি থেকে থাকে তাহলে আদৌ এই তদন্তটি সঠিক হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। এখন প্রশ্নটি হচ্ছে যে তিতাসের লিকের কারণে, গ্যাস লিকের কারণে এই প্রথম একটি দুর্ঘটনা ঘটলো, বিষয়টি কিন্তু এমন নয়। আমাদের অতীতের রেকর্ড যদি আপনি খুঁজে দেখেন তাহলে এরকম দুর্ঘটনা ঘটার, মসজিদে হয়তো ঘটেনি কিন্তু দুর্ঘটনা ঘটার রেকর্ড আছে। এখন প্রশ্ন হচ্ছে, এখন যে তারা বড় বড় করে কথা বলছেন যে আমরা তদন্ত কমিটি করেছি, তদন্ত কমিটি রিপোর্ট দিবে, সেখান থেকে সবকিছু বের হয়ে আসবে, তার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। আপনি দেখেন তো, আপনি বলেন তো, খুঁজে বের করেন যে আগে যে গ্যাস লিকের কারণে দুর্ঘটনা ঘটেছিল তার যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটি কয়দিনে প্রতিবেদন দিয়েছিল, কি প্রতিবেদন দিয়েছিল, কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা। এই জায়গাটিতে আমাদের গণমাধ্যমের একটা দুর্বলতা আছে। সেই দুর্বলতার সুযোগ নিয়ে প্রশাসন বা তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই সুযোগটি নেয় এবং আমরা মূলত ইভেন্ট বেস ঘটনা। গোলাম মুর্তজা, আপনার কাছে ফিরবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মঞ্জুরুল হোসেন বুলবুল। মঞ্জুরুল হোসেন বুলবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা নারায়ণগঞ্জে, আপনি জানেন যে গতকাল এশার নামাজের সময় যে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, আমরা সেটি নিয়ে এখন আলোচনা করছি। ইতিমধ্যে 20 জনের মৃত্যুর খবর আমাদের কাছে এসছে। গোলাম মুর্তজা সেই আলোচনা করছিলেন যে তিতাসের এক ধরনের গাফিলতি আছে উনি বলছেন, কিন্তু উনি আরেকটি প্রসঙ্গ উত্থাপন করেছেন যে এটি মনিটরিং করবার ক্ষেত্রে গণমাধ্যমেরও এক ধরনের দুর্বলতা প্রদর্শিত হয় এবং এই দুর্বলতার সুযোগ নিয়ে এই ধরনের প্রতিষ্ঠানগুলো দিনের পর দিন এরকম অবহেলা চালিয়ে যেতে পারে। আপনি কি তাই মনে করেন যে এটি গণমাধ্যমের দুর্বলতা, নাকি এই প্রতিষ্ঠানগুলোর অন্তর্নিহিত দুর্বলতারই একটি বহিঃপ্রকাশ গতকালকের ঘটনা? মঞ্জুরুল হোসেন বুলবুল, শুনতে পাচ্ছেন আমাকে? আপনি আমাকে প্রশ্ন করেছেন? জি জি, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি, আমি আপনাকে করতে হবে ছোট করে। আমার প্রশ্ন ছিল, আমরা নারায়ণগঞ্জের বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যেটি আমাদের আরেকজন আলোচক গোলাম মুর্তজা এখানে রয়েছেন, তিনি বলছিলেন যে তিতাস তার গাফিলতি খুব স্পষ্ট পাচ্ছি আমি। আচ্ছা, আপনি আমার অডিও শুনতে পাচ্ছেন না? আমরা একটা তাহলে বিরতি নিয়ে ফিরে এসে আপনার কাছে আবার ফিরছি। দর্শক, এই পর্যায়ে একটি ছোট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ সিএসআর মুক্ত মঞ্চে। আমরা কথা বলছি নাগরিকের নিরাপত্তা এই বিষয় নিয়ে। আমাদের সাথে রয়েছেন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা এবং সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হোসেন বুলবুল। মঞ্জুরুল হোসেন বুলবুল, আপনার কাছে ফিরতে চাই। আমরা কথা বলছিলাম নারায়ণগঞ্জে যে মসজিদে বিস্ফোরণ হয়েছে সেই বিষয়টি নিয়ে, এবং ইতিমধ্যে আপনি জানেন যে 20 জনের মতো মানুষের প্রাণহানি হয়েছে, মসজিদে মুয়াজ্জিন এবং ইমামের মৃত্যু হয়েছে, একজন শিশুও মারা গেছে। এই যে ঘটনাটি ঘটে গেল এবং এর মধ্য দিয়ে জনগণের নাগরিক নিরাপত্তার বিষয়টি আবারও প্রশ্নবিদ্ধ হলো, আপনি পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন?
ধন্যবাদ। প্রথমেই যারা নারায়ণগঞ্জের এই মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেলেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের পরিবার পরিজনদের সাথে দুঃখ প্রকাশ করি। যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত মর্মান্তিক এবং ইতিমধ্যেই সরকারিভাবে বলা হয়েছে যে তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটির পক্ষ থেকে সব জানা যাবে, সেটি পরবর্তী পদক্ষেপ। কিন্তু গত একদিনের ঘটনাতেই মনে হয়েছে এখানে পারস্পরিক দায় চাপানোর একটি বিষয় আমি প্রত্যক্ষ করেছি। যেমন ধরেন মসজিদের কমিটি চেয়ারম্যান যিনি তিনি বলছেন যে আমরা তিতাসকে বলেছিলাম যে এরকম গ্যাস লিক হচ্ছে, তারা 50,000 টাকা চেয়েছে এবং তার 50,000 টাকা না পেয়ে এটা কাজটি করে নাই। তিতাসে যে সেখানের কর্মকর্তা আছেন সেই কর্মকর্তা বলেন যে এরকম কোনো রেকর্ড নাই, ঘুষ চাওয়ার কোনো রেকর্ড থাকে না, এটি কেউ তার রেকর্ড রেখে ঘুষ চায় না। আর মন্ত্রী যেটা বলেছেন তিনি বলেছেন যে এখানে গ্যাস লাইনের উপর মসজিদটি কি করে হলো, এটি তার প্রশ্ন। তার মানেটা হচ্ছে তদন্তের ফোকাসটা কোথায় যাবে সেটা আমি খুব বেশি মানে এটি নিয়ে খুব আমার প্রশ্ন আছে। এখন দেখা যাবে যে এই বিল্ডিং কেন হলো এখানে গ্যাস লাইনের উপরে, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন দেখা দিবে। তিতাসের কাছে কোনো রেকর্ড নাই ঘুষ চাওয়ার, কাজে এটি প্রমাণ করা যাবে না এবং যার ফলে ঘটনাটি কোথায় গিয়ে দাঁড়াবে বলা মুশকিল। আমরা এর আগে প্রত্যক্ষ করেছি যে আপনি দেখবেন যে পুরনো ঢাকার নিমতলি ঘটনা, পুরনো ঢাকার রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড, এগুলি নিয়েও কিন্তু সরগরম হয়েছে। যখন হয়েছে তখন ঘটনাটি ঘটেছে, তখন আমরা তৎপর হয়েছি, তখন এটি নিয়ে মানুষের মর্মান্তিক। মঞ্জুল হোসেন বুলবুল, তিতাস হয়তো ঘুষ চাওয়ার বিষয়টি অস্বীকার করছে, কিন্তু তাদেরকে যে এটা ইনফর্ম করা হয়েছিল সেই বিষয়টি এখন পর্যন্ত তারা দৃশ্যত অস্বীকার করেননি। তাহলে তারা যদি ইনফর্ম হয়ে থাকে তাহলে কি তাদের দায় এড়ানোর কোনো সুযোগ আছে এখানে? না, দায় এড়ানোর সুযোগ তো কারণ নেই। দায় এড়ানোর সুযোগ মসজিদ কমিটিরও নাই যে এরকম একটা গ্যাস লিকেজ তারা দেখছে, সেটি দেখেও তারা মসজিদটি কেন অন করলো। এটি যেমন মসজিদ কমিটি বা মসজিদের যারা কর্মকর্তা তাদের। আর তিতাসকে যখনই জানলো যে সেখানে এরকম ঘটনা ঘটছে, ঘুষ চাক বা না চাক, নিরাপত্তার স্বার্থে সেখানে এখন যেমন সব এলাকা জুড়ে গ্যাস বন্ধ করে দিয়েছে। তিতাস গ্যাসের প্রথমে উচিত ছিল যে একটা এলাকায় যদি এরকম গ্যাস লিকেজের ঘটনা তাদের নজরে আসে, ঘুষ চাক বা না চাক এটা বন্ধ করে দেওয়া, সেটা তারা বন্ধ করে নাই। এখন দুর্ঘটনা ঘটার পর এক একজন একটি কথা বলছেন। কাজে আমি যেটা আশঙ্কা করি যে আমাদের রাজধানীতেও যে কয়েকটি বড় ধরনের আগুন জনিত দুর্ঘটনা ঘটেছে তার সবকটারই বড় বড় তদন্ত কমিটি হয়েছে, সেটি তো আমরা চূড়ান্ত রিপোর্ট দেখিনি, দায়ী কারা সেটিও আমরা চিহ্নিত করতে পারিনি এবং আবার দুর্ঘটনা ঘটবে না। যেমন ধরেন আমি যেটি একটু আগে বললাম যে নিমতলিতে রাসায়নিক গোদামে অগ্নিকাণ্ড ঘটার পরে তদন্ত কমিটির অনেক রিপোর্ট দেওয়া হয়েছে এখান থেকে গোদামগুলি সরানো হবে। আপনি যদি কালকে সকালে যান গিয়ে দেখুন যে এখান থেকে এগুলি সরে নেয় এবং বলে যে যারা রাসায়নিক মালিক তারা এটি সরায় না। তাহলে আরেকটি দুর্ঘটনার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কাজে সেই দিক থেকে আর যেটি মন্ত্রী বলেছেন যে এখানে গ্যাস লাইনের উপর বিল্ডিংটি হলো কেন, এটা তো আরেক বড় জটিলতা যে এই বিল্ডিংটি এতদিন যাবৎ হলো, এতদিন যাবৎ মসজিদ চালু হচ্ছে, এতদিন যাবৎ কেউ প্রশ্ন করলেন না, এখন হঠাৎ করে দুর্ঘটনার পরে এই প্রশ্নটি আসলো। তো কাজে আসলে যে দায় কার উপরে যাবে সেটি নিয়ে আমি খুব শঙ্কিত এবং সেটা কতদিনে যাবে সেটি আমি শঙ্কিত। কিন্তু দুঃখজনক হলো যারা এই নামাজ পড়তে এসে প্রাণ হারালেন তারা হয়তো কোনো সান্ত্বনাই পাবেন না। আমাদের বাংলাদেশের মতো দেশে যা হয়, যাই হোক লোকগুলি নামাজ পড়তে পড়তে মসজিদে গিয়ে মারা গেল, নিশ্চয়ই আল্লাহ তাদের শহীদি দরজা দিবেন, এইরকম একটি সান্ত্বনা নিয়ে তাদের পরিবারগুলি কান্না থেমে যাবে। কিন্তু তদন্ত করে খুব বেশি এগোবে এটা আমার মনে হয় না। এই যে তদন্ত করে খুব বেশি এগোবে না এরকম একটি বিশ্বাস আপনার মতো একজন সিনিয়র সাংবাদিকের মধ্যেও জন্ম নিয়েছে এবং এই বিশ্বাসটি আসলে আমাদের আপামর জনগণের বিশ্বাস এরকম। তাহলে আমরা এই যে প্রায় 50 বছর স্বাধীনতার এমন একটি রাষ্ট্র নির্মাণ করলাম যে রাষ্ট্রের সুশাসনের প্রতি মানুষের বিশ্বাস আস্থা নষ্ট হয়ে গেছে। আমি অত বড় মাপে হয়তো বলতে পারবো না, কিন্তু এটি পারসেপশন মানে ধারণা তৈরি হয় ব্যবহারিক আচরণ দেখে। যে কোনো একজন মানুষ খারাপ কি ভালো তার সম্পর্কে বলে না যে আপনার সম্পর্কে আমার পারসেপশন খারাপ, এই পারসেপশন খারাপটা হয় কি তার কথাবার্তা তার আচরণ এই দেখে। তো কাজেই সরকার বা সরকারি সংস্থাগুলো সম্পর্কে মানুষের এই পারসেপশন হয়েছে যে যখনই কোনো ঘটনা ঘটেছে বাংলাদেশের মতো দেশে বা উপমহাদেশের মতো দেশেই ঘটনা যখন ঘটেছে তার প্রথম কাজ হলো তদন্ত কমিটি করে দেওয়া, অর্থাৎ মানুষের
প্রাথমিক উত্তেজনা প্রশমন করা, যে আপনারা যতই উত্তেজিত হন, যতই দুঃখিত হন, যতই কষ্ট বোধ করেন, আমাদের এখনই কিছু করা যাবে না, একটি তদন্ত কমিটি হোক। এটি শুধুমাত্র অগ্নিকাণ্ডের ঘটনা নয়, যে কোনো বড় বড় ঘটনাটি তদন্ত কমিটি, একটি নয়, দুইটি, তিনটি তদন্ত কমিটি। যত বেশি তদন্ত কমিটি বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য তত বেশি স্তর। তো কাজে এই ধারণাটি হয়েছে, যে কোনো বড় ঘটনাতে আমরা তদন্ত কমিটি দেখেছি এবং সেই তদন্ত কমিটির রিপোর্ট জনসমক্ষে এসছে, আমি খুব বেশি মনে করতে পারি না, খুব বেশি। আর আমাদের এখানে একটা সাংবাদিকতার একটা বড় দুর্বলতা আছে, যে আমরা তাৎক্ষণিক ঘটনা নিয়ে আমরা সবসময় পিছন মানে চলি। এই তাৎক্ষণিক ঘটনার যে তদন্ত কমিটি গঠিত হলো তার পিছন পিছন চলি, কিন্তু আমরা যে নিজস্ব যুগে একটি তদন্ত করব, নিজস্ব থেকে তদন্ত করে যে একটা সমান্তরাল ভাবে সত্য উদ্ঘাটনের চেষ্টা করব, আমাদের মিডিয়ার সেই দুর্বলতাও আছে, যার ফলে কখনোই সত্য আমাদের হাতে ধরা দেয় না। আমরা সরকার চূড়ান্ত বিচারে যতটুকু জানায় ততটুকু জানি, আর না জানলে তো যে আপনার মতো আরেকজন অনুষ্ঠানে আরেকজন 5 বছর পরে আরেকজন অ্যাঙ্কর আরেকজন উপস্থাপক গেস্টকে প্রশ্ন করবেন যে তদন্ত কমিটি সম্পর্কে আপনার ধারণা কি। আমার ধারণা আমি তখন না থাকলে আমার মতো যিনি অতিথি থাকবেন তিনি একই রকম জবাব দেবেন যে তদন্ত কমিটি হয়, তদন্ত কমিটি থেকে কোনো রিপোর্ট পাই না, যার ফলে মানুষের পারসেপশন বা ধারণা এরকম যে ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যই, প্রকৃত দোষীকে আড়াল করার জন্যই, প্রকৃত দুর্বৃত্তকে সহায়তা করার জন্যই তদন্ত কমিটি করা হয়। গোলাম মর্তুজা, আপনার কাছে ফিরতে চাই। এই যে মঞ্জুল আহসান খান বুলবুল যেটি বললেন যে তদন্ত হয় আসলে ঘটনার ধামা চাপা দেবার জন্য, এবং এই যে বাস্তব চিত্রও আসলে তাই, একের পর এক ঘটনা ঘটে, তদন্ত কমিটি আমরা হতে দেখি, তদন্ত রিপোর্ট হয় কিন্তু সেই রিপোর্ট প্রকাশ হয় না, এবং তার ভিত্তিতে রিপোর্টের কিছু পরামর্শ থাকলে সেগুলো বাস্তবায়ন হতেও দেখি না। এবং এই যে পুরো মেকানিজমটা হচ্ছে, এটি আমাদের রাষ্ট্রের বিভিন্ন মেশিনারিজ, বিভিন্ন সংস্থা, বিভিন্ন অধিদপ্তর তারাই করছে, এবং এই রাষ্ট্র পরিচালনার জন্য সরকার আছে যারা নিজেদেরকে জনগণের ঘটনা ঘটে, তদন্ত কমিটি আমরা হতে দেখি, তদন্ত রিপোর্ট হয় কিন্তু সেই রিপোর্ট প্রকাশ হয় না, এবং তার ভিত্তিতে রিপোর্টের কিছু পরামর্শ থাকলে সেগুলো বাস্তবায়ন হতেও দেখি না। এবং এই যে পুরো মেকানিজমটা হচ্ছে, এটি আমাদের রাষ্ট্রের বিভিন্ন মেশিনারিজ, বিভিন্ন সংস্থা, বিভিন্ন অধিদপ্তর তারাই করছে, এবং এই রাষ্ট্র পরিচালনার জন্য সরকার আছে যারা নিজেদেরকে জনগণের প্রতিনিধি হিসেবে দাবি করেন, এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আসলে তাই, তারা জনগণের প্রতিনিধিত্ব করেন। তাহলে জনগণের প্রতিনিধি ক্ষমতায় আছেন কিন্তু জনগণের নিরাপত্তা নাই, এরকম একটি পরিস্থিতি রাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলতে পারে কিভাবে? দেখেন, আপনি শেষে যে প্রসঙ্গটি উত্থাপন করলেন জনগণের প্রতিনিধি, সুতরাং এই জনগণের প্রতিনিধি কোন প্রক্রিয়াতে হয়, কিভাবে হয়, তার সঙ্গে সুশাসন, নির্বাচন, এই সমস্ত বিষয়ের সম্পর্ক আছে। এখন যদি আলোচনাটা ওই জায়গাতে যায় তাহলে সম্পূর্ণ আলোচনাটি অন্যদিকে চলে যাবে। সুতরাং আজকে এই কারণে আপনি যদি আবারও প্রসঙ্গ এটি উত্থাপন করেন তাহলে আমি বলবো, তা না হলে আজকে ওই আলোচনার জায়গাতে যেতে চাইছি না। আপনি যে কথাটি বুলবুল ভাইকে করেছিলেন যে দায় এড়ানোর সুযোগ আছে কিনা, বুলবুল ভাই খুব যথার্থভাবে বলেছেন যে না, দায় এড়ানোর কারো সুযোগ নেই, কিন্তু এই কথাটিকেই যদি আমি বুলবুল ভাইয়ের সাথে সম্পূর্ণরূপে একমত হয়ে যদি আরেকটু পরিষ্কার করে বলি, আমি যা দেখি বা আমরা যা দেখি সেটি হচ্ছে দায় এড়ানোর শতভাগ সুযোগ আছে। শতভাগ সুযোগের প্রধানতম সুযোগ হচ্ছে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি আগের অংশে যা বলেছিলাম বুলবুল ভাই এখানে সেটা বলেছেন। তদন্ত কমিটি করে দিয়ে যেটা হবে সেটি হচ্ছে এর সঙ্গে যে দুর্নীতির একটি সম্পর্ক আছে, সেই দুর্নীতির সম্পর্কটাকে প্রথম অবস্থাতে এটিকে চাপা দেওয়া হবে, এবং চাপা দেওয়ার পরে তারপরে গিয়ে তদন্ত চলতে থাকবে। তদন্ত হয়তো একটির জায়গায় দুটি হবে, দুটির জায়গায় তিনটি হবে। এই যে তদন্ত কমিটি, তদন্ত রিপোর্ট না পাওয়া, তদন্ত কমিটির প্রেক্ষিতে দোষী সাব্যস্ত না করা, শাস্তি না দেওয়া, সুপারিশ বাস্তবায়ন না করা, এর মূল কারণটা কি? মূল কারণটি হচ্ছে এই ধরনের ঘটনা বা অন্য কোনো ধরনের ঘটনা নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন, যাদের দায়িত্ব এইটার সুরাহা করা, তারা নীতিগতভাবে এটা বিশ্বাসই করেন না যে এই সমস্যাটির সমাধান করা দরকার। যদি তারা নীতিগতভাবে বিশ্বাস করতেন, যদি তারা রাজনৈতিকভাবে বিশ্বাস করতেন, যদি তারা প্রশাসনিকভাবে বিশ্বাস করতেন যে আমার এই সমস্যাটি থেকে উত্তরণের জন্য প্রথমত আমাকে জানতে হবে যে এই ঘটনাটি কেন ঘটলো, দ্বিতীয়ত কারা ঘটালো, কাদের দায়ের কারণে, দোষের কারণে ঘটনাটি ঘটলো, তাহলে তারা সেই জায়গাটি চিহ্নিত করতেন, চিহ্নিত করে শাস্তি বা
নিরূপণের ব্যবস্থা করতেন। কিন্তু আমরা আসলে বিশ্বাস করি না সমস্যার সমাধান করতে হবে, আমাদের ভিতরে যে কারণে কোনো আন্তরিকতা থাকে না। আন্তরিকতা এবং বিশ্বাস দুটির যখন এক জায়গাতে কোনো সমন্বয় সম্পৃক্ততা থাকে না, সেই কারণে আমরা একের পর এক ঘটনা দেখি। আমি আগের অংশে যেটা বলেছিলাম যে আমাদের কাছে মানুষের জীবন মানে জীবন নয়, আমাদের কাছে মানুষের জীবন মানে হচ্ছে একটি সংখ্যা, একজন মানুষ বা 20 জন মানুষ। যেহেতু এখানে 20 জন মারা গেছেন, আরো কয়েকজনের মারা, আমি খুব নির্দয়ভাবে বলছি, আমার কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে যে 20 জন মারা গেছেন, আরো কয়েকজন হয়তো মারা যাবেন। যারা মারা যাননি, মারা যাওয়ার চেয়ে বেশি কষ্টে অগ্নিদগ্ধ হয়ে বার্ন ইউনিটে এখন চিৎকার করছেন, তাদের অবস্থা আরো করুন। সুতরাং এই সমস্ত গোলাম মুর্তজা, আমার প্রশ্নটি আসলে সেখানেই ছিল যে একজন নাগরিকের যে নিরাপত্তা, সেটি তো আসলে সাংবিধানিক রাইট এবং তার আমাদের সংবিধান স্বীকৃত রাইট, এবং রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে সাংবিধানিকভাবে বাধ্য, এটি লিখিত আছে। কিন্তু আমরা যে দৃষ্টিভঙ্গি, আপনার কথা দিয়েই যদি আমি বুঝি যে আমরা যে মানুষের আসলে একের পর ঘটনা ঘটবে, আমরা এটা ধামাচাপা দিতে থাকবো, এই যে একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, এরকম একটি দৃষ্টিভঙ্গি যে রাষ্ট্রের মধ্যে দানা বেঁধেছে বা বিকশিত হচ্ছে, সেই রাষ্ট্র আসলে মানুষের পক্ষে কতটুকু ভূমিকা পালন করতে পারবে? না, দেখেন, আপনি যে সংবিধানের কথা বলছেন, আপনি যে মানুষের অধিকারের কথা বলছেন, এই যে সংবিধান, মানুষের অধিকার, এগুলোর উপরে ভিত্তি করেই বাংলাদেশ রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে। 1971 সালে বাংলাদেশ রাষ্ট্রটি কোনো বায়বীয়ভাবে প্রতিষ্ঠিত হয়নি, যুদ্ধ করে রক্তের বিনিময়ে এই রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে। যুদ্ধ করে রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হওয়া রাষ্ট্রে একটি সংবিধান তৈরি হয়েছে, এবং সেই সংবিধানের উপরে ভিত্তি করে আমাদের এই রাষ্ট্রটি চলার কথা। সেই সংবিধান আমরা বারবার কাটাছিড়া করেছি, সংবিধানকে চাপা দিয়েছি, সংবিধান ছাড়া দেশ পরিচালনা করেছি, সেটি তো আমরা পার করে এসেছি। কিন্তু এখন এসে সেই সংবিধান অনুযায়ী এই রাষ্ট্রের মালিক বাংলাদেশের জনগণ। যে 20 জন মানুষ পুড়ে মারা গেলেন, সেই 20 জন মানুষও এই রাষ্ট্রের মালিকানা, এই রাষ্ট্রের অংশীদার। একজন মন্ত্রী যেমন এই রাষ্ট্রের মালিক, ওই যে 20 জন মারা গেলেন, ওই 20 জনও ঠিক, একজন মন্ত্রী যতটুকু অংশের মালিক, ওই 20 জনও ঠিক ততটুকু অংশের মালিক। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কাগজে রেখে দেবেন আপনার অধিকার, আর বাস্তবে গিয়ে আপনি রাজা আর প্রজার আচরণ করবেন। সেটা করলে কাগজে থাকবে, বাস্তবে থাকবে না। আমি সংক্ষেপে এখানে খুব ছোট্ট একটা ঘটনা বলি। আমরা তো কথায় কথায় খালি বিদেশের উদাহরণ দেই মানুষের অধিকারের জায়গায়। আমি খুব সংক্ষেপে ঘটনাটি বলি যে জাপানের টোকিওতে নারিতাতে একটি এয়ারপোর্ট তৈরি হলো। জাপানের ভেতরে একটি এয়ারপোর্ট ছিল, আর তাদের আরেকটি এয়ারপোর্ট দরকার, এই কারণে নারিতাতে একটি এয়ারপোর্ট তৈরি হলো। নারিতা এয়ারপোর্ট যখন তৈরি হতে গেল, তা কাজ শুরু হবে, সেই সময়ে সেখানকার যখন জমি অধিগ্রহণ চলছিল, সেখানকার কয়েকজন কৃষক বললেন, আমাদের সঙ্গে আলোচনা করে যেহেতু জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত হয়নি, এয়ারপোর্ট করার সিদ্ধান্ত হয়নি, সুতরাং সেখানে 8-10 জন কৃষক জমি ছাড়তে রাজি হলেন না। এয়ারপোর্ট তৈরি হয়ে গেল, রানওয়ে তৈরি হয়ে গেল। আপনি যদি এখনো নারিতা এয়ারপোর্টে ল্যান্ড করেন, তাহলে দেখবেন সামনে রানওয়ের বাম দিকে একটি বাড়ি এখনো রয়ে গেছে। আজ থেকে প্রায় 40-45 বছর হয়ে গেছে, বাড়িটি এখনো রয়ে গেছে। সেই কৃষক পরিবার সরকারকে সেই বাড়িটি এখনো দিতে রাজি হননি। দিতে রাজি না হওয়ার কারণে জাপান সরকারকে, আর জাপান সরকার দ্বিতীয় রানওয়েটি করতে পারেনি নারিতা এয়ারপোর্টে, তাকে অন্য এয়ারপোর্ট, সেখানে নাগরিক অধিকার পরিপূর্ণভাবেই আছে। হ্যাঁ, গোলাম মুর্তজা, আমাদের আরেকটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, এ পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও ফিরছি সিএসআর মুক্ত মঞ্চে। আমরা কথা বলছি নাগরিক নিরাপত্তা নিয়ে। আমাদের অতিথি রয়েছেন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা, এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুলা হোসেন বুলবুল আমাদের সাথে রয়েছেন। মঞ্জুলা হোসেন বুলবুল, আপনার কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে যে গত কয়েকদিন আগে কক্সবাজারে একজন সাবেক সেনা কর্মকর্তা পুলিশের গুলিতে নিহত হওয়ার রেশ কাটতে না কাটতেই আমরা দিনাজপুরের ঘোড়াঘাটের ইউনোকে তার নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তের হাতুড়ির আঘাতে আহত হতে দেখলাম। তার চিকিৎসা হয়েছে, এখন ধীরে ধীরে ভালো হচ্ছেন। কিন্তু মর্মান্তিক একটি ঘটনা। আমরা এতক্ষণ সমাজের সাধারণ যে মানুষের তাদের মৃত্যু নিয়ে কথা বলছিলাম, কিন্তু সমাজের যারা তুলনামূলক সুবিধাজনক অবস্থায় রয়েছেন, একজন সাবেক সেনা কর্মকর্তা, একজন বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা, তারাও পর্যন্ত নিরাপদ না এবং নিজ গৃহে নিরাপদ না। আপনার কি মনে হয় যে পুরো ব্যবস্থায় কোথাও একটা ছন্দপতন ঘটেছে?
দেখেন, আপনি সঠিকভাবেই বলেছেন যে সাধারণ মানুষের কথাগুলি নিয়ে হয়তো কিছু আলোচনা হয়, আলোচনা কম বেশি হয়, তারপরে থমকে দাঁড়ায়। বিশিষ্ট জনদের বিষয় নিয়ে বিশিষ্ট জনরা আলোচনা করেন। আপনি যে দুইটি কেস স্টাডির কথা বললেন, আমি শুরুতে যে কথা বলেছিলাম যে এই দুইটিও তদন্ত কমিটির অধীনেই গেছে। আমরা একটু অপেক্ষা করতে চাই যে এই দুইটির তদন্ত কমিটি কি রিপোর্ট দেয়। আমি আপনাকে সুস্পষ্টভাবে আরো 3টি ঘটনার উল্লেখ করতে চাই আমার আগের আলোচনার সূত্র ধরে। কুড়িগ্রামের জেলা প্রশাসক মহোদয় রাতের বেলা কোর্ট বসে একজন সাংবাদিককে ধরে আনলেন, তাকে ব্যথরূপ নির্যাতন করলেন। তার ম্যাজিস্ট্রেট গিয়ে রাতের বেলা তাকে ডিজিটাল আইনে গ্রেপ্তার করলো। এটি নিয়ে তোলপাড় হলো এবং সারা বাংলাদেশ তোলপাড় হলো, তদন্ত কমিটি গঠন করা হলো। আপনি কি জানেন বা আমি কি জানি যে এটা সর্বশেষ কি অবস্থা? 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে আমি জেনেছিলাম যে তদন্ত কমিটির যে রিপোর্টটি বা পুলিশের যে রিপোর্টটি, সেই রিপোর্টটি এখনো ঢাকায় এসে 2.5 মাসে 3 মাসে এসে পৌঁছায় নাই। যার ফলে জেলা প্রশাসক সাহেব বহাল তবিয়তে আছেন এবং তার বিরুদ্ধে শাস্তির কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা জানি না। আপনি নেত্রকোনার ডিসি যে অপকর্মটি আমরা প্রত্যক্ষ করলাম, আমরা সারা দেশ সিসি করলো, প্রশাসন বিভাগ সিসি করলো, কিন্তু সেই তদন্ত কোথায় থেমে আসলো আমরা দেখলাম না। তদন্তটি কোথায় এসে দাঁড়ালো সেটা আমরা দেখলাম না। এবং সেটি না দেখতে দেখতে আমরা দেখলাম যে নেত্রকোনার ডিসি সাহেব তিনি জামালপুরের চাইতে আরেক কাঠি সরেস। জামালপুরের ডিসি তো একজন 4th শ্রেণীর কর্মচারীর সঙ্গে অপকর্ম করেছিলেন। নেত্রকোনার ডিসি সাহেব তো আরই এডিসি, আরেকজন বিসিএস ক্যাডার মহিলা, তার সঙ্গে অপকর্মটি করলেন। এটিও নাকি একটা তদন্ত কমিটি হয়েছে। কাজে তদন্ত কমিটি কোথায় গিয়ে দাঁড়াবে খুব বলা মুশকিল। সিনহার তদন্তের যে চেহারা দেখছি এবং যে ভিতরকার অবস্থা দেখছি, আপনি তো কালকে পত্রিকায় দেখেছেন, আপনি বাংলাদেশের সাংবাদিক দেখা যাচ্ছে প্রদীপ তিনি কথা বলছেন স্মার্টফোনে করে তার বসের সঙ্গে, এবং এটি কিভাবে এই তদন্ত এই একজন কারাবন্দী ওসি প্রদীপ এবং লিয়াকত স্মার্টফোনে কথা বলতে পারেন, আহ্বান জানাতে পারেন, কে কার জন্য দায়ী বলা মুশকিল। গতকাল পত্রিকায় দেখেছি কারা কর্তৃপক্ষ বলছে যে আমরা যখন প্রিজন ভ্যানে উঠিয়ে দেই, তারা যখন আদালতে যায় আসে, তখন এটা আমাদের দায়িত্ব না, তখন পুলিশের দায়িত্ব। তো পুলিশ বলছে যে এটি তো প্রিজনারের দায়িত্ব, কারণ তারাই তো প্রিজন ভ্যানের দায়িত্বে থাকে। এখন কে কার দায়িত্ব খুব বলা মুশকিল, কিন্তু একজন কারাবন্দী ওসি প্রদীপ দীপ্ত কণ্ঠে স্মার্টফোনে তার বসদের সঙ্গে কথা বলছেন যে তাকে নির্যাতন করা হয়েছে। তো কাজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটির সিনহার ব্যাপারে সবশেষ কারা ফটকে কথা বলতে পারলেন, র্যাবের কমিটি কত কাজ করছে। কাজে এই যে কমিটি এই যে আলোচনা সেটি নিয়ে এই দুইটি ঘটনা যাতে বোর্ডের কোথায় গিয়ে দাঁড়াবে খুব বলা মুশকিল। আপনি সবশেষ যেটি ঘোড়াঘাটের ইউএনও মহোদয়ের কথা বললেন, খুবই সেটিও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এইবার একটু ভিন্ন। এইবার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার সার্ভিস বলেছে যে আমরা দেখতে চাই এই যে আসামি 2 জন ধরা পড়েছে, তারা বলছে চুরির জন্য তারা ঘটনা ঘটিয়েছে। আমরা মনে করি তা না, আসলে অন্য উদ্দেশ্য আছে। আমি দেখতে চাই বা আমি একজন সাধারণ মানুষ হিসেবে দেখতে চাই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারের বন্ধুরাই তো সমস্ত তদন্ত কমিটির নেতৃত্ব দেন। তাদের 3 জন ডিসির কথা বললাম, তাদের তদন্ত কমিটিতে তারাই করেছেন, হয় বিভাগীয় কমিশনার, না হলে আরেকজন। তারা এই তাদের সহকর্মীর তদন্ত রিপোর্টটা কিভাবে দেন এটার জন্য একটু অপেক্ষা করতে চাই। কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন মনে করে যে এখন পর্যন্ত যে ঘটনা জানা গেছে এটা সঠিক না, তারা ভিন্ন ঘটনা মনে করে। কাজে আমি খুব কৌতূহল করে অপেক্ষা করতে চাই। মঞ্জুল হোসেন খান, আমাদের সময় কম, আমরা একটু গোলাম মর্তুজার কাছে জানতে চাই। গোলাম মর্তুজা, এই যে মঞ্জুল হোসেন বুলবুল যেটি বলছিলেন যে এখন যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন একটি প্রশ্ন তুলেছেন যে চুরির ঘটনা বলা হচ্ছে, তারা বলছেন যে এটি চুরির ঘটনা নয়, এটি অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে এবং হত্যার উদ্দেশ্যেই, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই তারা ঢুকেছিল এবং সেটি সংগঠিত করতে চেয়েছিল। তার মানে হচ্ছে যে এখন যে এক ধরনের প্রাথমিক যে তদন্ত চলছে, সেই তদন্তটি ইতিমধ্যেই তারা প্রশ্নবিদ্ধ করেছেন এবং যারা বিভিন্ন তদন্ত কমিটি করে থাকেন বা তদন্ত করেন তারাই মূলত এই প্রশ্ন উত্থাপন করেছেন। আপনি কি মনে করেন যে এই তদন্ত সঠিকভাবে পরিচালিত হবে এবং এর একটি রিপোর্ট আসবে এবং সেটির প্রক্রিয়া একটি বিচার আমরা দেখতে পাবো? না, তদন্ত কমিটি তদন্ত হওয়া নিয়ে পূর্বে যে কথাগুলো বলেছি এই ক্ষেত্রে এসে সেই একই কথাই বলতে হবে। তবে যেহেতু তদন্ত চলমান, সেইখানে আমরা সংবাদকর্মী হিসেবে কোনো মন্তব্য করতে চাই না যে তদন্তটি ঠিক হবে কি হবে না।
এই জায়গায় মন্তব্য নয়, মন্তব্য আপনার আগের জায়গাতে, যে আপনি যখন বলছেন, এটি বাংলাদেশের আরো অনেককেই বলতে শুনছি, একজন ইউএনও কি করে আক্রান্ত হলেন বা একজন ইউএনও আক্রান্ত হয়েছেন। বিষয়টা কি, যে এর আগে আমরা দেখেছি ডাক্তারদের পেটানো হয়েছে, বুলবুল ভাই যেটা বললেন, রাতের বেলায় কোর্ট বসিয়ে সাংবাদিককে ধরে নিয়ে সাংবাদিককে পেটানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সাংবাদিককে পেটানোর সময় আপনি বলবেন যে হ্যাঁ সাংবাদিক, তাকে পেটানোই যায়, আবার ডাক্তারদের পেটানোর সময় আপনি বলবেন, তখন হাততালি দিবেন যে ডাক্তারদের পেটানো যায়, তারা মানুষ খারাপ, তারা চিকিৎসা করেনি। আর এখন যখন আপনার উপরে আক্রমণ এসেছে, তখন আপনি বলছেন যে তদন্ত সঠিকভাবে হচ্ছে না। আমি আপনার সঙ্গে একমত, আপনারা সব জায়গাতেই একই রকম কথা বলেন, একই রকম আচরণ করেন, তাহলে জনগণও আপনাদের সঙ্গে থাকবে, পাশে থাকবে। বিষয়টি কি, যখন অন্যায়, অনাচার, অত্যাচার একটা সার্বজনীন রূপ নেয়, সেই সার্বজনীন রূপ নিয়ে প্রথমে হয়তো একজন রিকশাওয়ালা আক্রান্ত হন, তারপরে একজন মোটরসাইকেল চালক আক্রান্ত হন, তারপরে একজন গাড়িওয়ালা আক্রান্ত হন, তারপরে একজন জিপওয়ালা আক্রান্ত হন, এই যে পর্যায়ক্রমে ধাপে ধাপে এটি উপরের দিকে ওঠে। যারা এতদিন মনে করছিলেন যে আমরা ধরাছোঁয়ার বাইরে, এখন দেখা যাচ্ছে যে তারাও ধরাছোঁয়ার বাইরে না। কেন বাইরে না? কারণ এমন একটি রাষ্ট্র, এমন একটি দেশ, এমন একটি সমাজ আমি আপনি আজ যারা কথা বলছেন তারা সবাই মিলে তৈরি করেছি। গোলাম মুর্তজা, এমনটাই হওয়ার। গোলাম মুর্তজা, আপনার নিশ্চয়ই মনে আছে সাগর রুনি যখন মারা গেলেন, তখন সরকার থেকে বলা হলো যে শয়নকক্ষে নিরাপত্তা সরকার দিতে পারেন না, দেওয়া সম্ভব না। এই ইউনো যখন নিজের শয়নকক্ষে আহত হলেন, তারপরে আমরা দেখলাম যে বিভিন্ন ইউনো কার্যালয় এবং বাসভবনে এক ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে। এটি তো এক ধরনের অগ্রগতি নাকি? না, এটা অগ্রগতি নয়। বন্দুক দিয়ে আপনি নিরাপত্তা দিতে পারবেন না। আপনি ইউএনওদের আনসার দিয়ে নিরাপত্তা দিচ্ছেন, এসিল্যান্ডকে কি দিয়ে নিরাপত্তা দিবেন? আপনি সরকারের অন্যান্য কর্মচারীদের কি দিয়ে নিরাপত্তা দিবেন? রাষ্ট্র মানে কি শুধু সরকারি কর্মচারী? রাষ্ট্র মানে কি শুধু প্রশাসনের লোকজন? রাষ্ট্র মানে 17 কোটি মানুষের নিরাপত্তা। 17 কোটি মানুষের নিরাপত্তা মানে নিরাপত্তা একটি সামগ্রিক বিষয়। আপনি সর্বক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। যারা অপরাধগুলো করছে তাদের একটা রাজনৈতিক পরিচয় আছে, সেই রাজনৈতিক পরিচয় কোনো ক্ষেত্রেই অজানা নয়। কিন্তু সেই যে রাজনৈতিক পরিচয় অজানা নয়, এরকম রাজনৈতিক পরিচয়, তার প্রেক্ষিতে আপনি ব্যবস্থা নিয়েছেন? ব্যবস্থা নেননি। আমি শুরুতে বলেছিলাম যে আমরা সাংবাদিকরা ঘটনার ইভেন্টের পেছনে ছুটি। এর একটা বড় কারণ হচ্ছে একটি বাদ দিয়ে আরেকটি ঘটনা ঘটে যায়, সেই কারণে আমরা ইভেন্টের পেছনে ছুটি। আমরা ফলো আপ করতে পারি না, আমরা পেছনে ঘটনা ঘটতে পারি না। গ্যাস লিকেজের পূর্বের ঘটনার সময় তিতাস গ্যাস কর্তৃপক্ষ কি বলেছিল সেটা আমরা তুলে আনতে পারি না। আমরা এখন যখন ওসির উপর ইউএনের উপর আক্রমণ হয়েছে, তখন আমরা ওই যে সাংবাদিকের উপরে যে ডিসি সাহেব রাতের বেলা পেটালেন, সেই প্রসঙ্গ সামনে আনতে পারছি না, প্রশ্ন করতে পারছি না যে তুমি সাংবাদিককে পেটানোর সেই ঘটনা এখন গেল কোথায়, কেন আপনি বিচার করলেন না? সাংবাদিক পেটানোর ঘটনার যদি বিচার করতেন, ডাক্তার পেটানোর ঘটনার যদি বিচার করতেন, তাহলে হয়তো আজকে ইউএনের উপর আক্রমণ হতো না। কারা পিটিয়েছে, কারা করছে? এখন যারা ইউএনের উপর আক্রমণ করছে, এইরকম একটি চক্রই তো সব জায়গাতে আক্রমণ করছে। তাদের বিভিন্ন সময় রাজনৈতিক পরিচয় বিভিন্ন হয়, যারা ক্ষমতায় থাকেন তাদের সেরকম একটি পরিচিতি হয়। মূল বিষয়টা শেষ করি। বিষয়টা হয়েছে কি, জমিদার প্রথা উঠে গেছে, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো বাংলাদেশটাকে এক ধরনের জমিদারি প্রথা, মানে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে নিয়েছে। তারা গোলাম মুর্তজা, আমাদের সাথে সময় কম, আমরা জাস্ট সংক্ষেপে মঞ্জুল হাসান বুলবুল এই বিষয়ে একটু একদম শেষ কথা আপনি যদি বলতে চান। একটি হচ্ছে, ঘটনা ঘটার পরে যদি প্রকৃত তদন্ত হয়, তদন্তের মধ্য দিয়ে প্রকৃত দোষীকে সাব্যস্ত করে যদি আমরা শাস্তির বিধান করতে পারি, এটি হচ্ছে সুশাসন। সুশাসন স্টেটমেন্টের বিষয় নয়, সুশাসন বক্তৃতার বিষয় নয়, সুশাসন আসলে। ধন্যবাদ মঞ্জুল হাসান বুলবুল, ধন্যবাদ গোলাম মুর্তজা। এখানে আমাদের শেষ করতে হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।